নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ত্রিপাক্ষিক চুক্তি রূপায়ণে কেন্দ্রীয় সরকার তিপ্রামথা রাজ্য সরকারের প্রস্তাবিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার বেলা 12টায়। সচিব পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগে তিপ্রামথার বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যেখানে উপস্থিত ছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 2রা মার্চ কেন্দ্রীয় সরকার তিপ্রামথা এবং রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবার 6 মাস পর আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক। সচিব পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের সচিব এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সচিবরা। বৈঠকে থাকবেন তিপ্রামথা দলের প্রতিনিধিরাও। এদিকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের শুক্রবারের বৈঠকের আগে তিপ্রামথার বিধায়কের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকে রাজ্যের উপজাতি এবং জনজাতি অংশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীকে এডিসি এলাকা পরিদর্শনের আহ্বান করার পাশাপাশি এডিসি এলাকার মান উন্নয়নে নতুন করে আধিকারিক নিয়োগের দাবিও করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বৈঠক শেষে টিটিএডিসির ক্ষমতাসীন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুক্রবার নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক সম্পর্কেও মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিকে গ্রেটার তিপ্রাল্যান্ডের মূল এজেন্ডা থেকে সরে ষষ্ঠ তপশিলি অনুসারে এডিসির হাতে অধিক ক্ষমতা দেবার চিরাচরিত দাবি বৈঠকে উপস্থাপন করবে বিজেপির সহযোগী তিপ্রামথা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ত্রিপাক্ষিক চুক্তিতে গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যু বাদ দেওয়া এবং সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে ষষ্ঠ তপশিলি অনুসারে এডিসির হাতে অধিক ক্ষমতা দেবার জন্য তিপ্রামথার পক্ষ থেকে আনা বেসরকারি বিলের কারণেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে গ্রেটার তিপ্রাল্যান্ডের কোনো শব্দ উচ্চারিত হবে না বলেই নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিরানিয়ার কৈতুর বাজার এবং দুর্গানগর এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকা যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং পবিত্র কর সহ অন্যান্য বাম নেতারা। সম্প্রতি কালী প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কৈতুর বাজার এবং দুর্গানগর এলাকা। এলাকার অশান্ত পরিবেশের সুযোগ নিয়ে বেশ কিছু বাড়িঘরে হামলা করে সুযোগ সন্ধানী একটি চক্র। যদিও রাজ্য প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয় কড়া ব্যবস্থা। ঘটনার পর এদিন ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করে মানিক সরকার। অভিযোগের সুরে জানান, ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য হামলা হুজ্জুতি করেছিল দুষ্কৃতিকারীরা। এই হচ্ছে ঘটনা। এটাকে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা, ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় হামলা হুজ্জুতির ঘটনাকে পূর্ব পরিকল্পিত ঘটনা বলেও আখ্যা দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন তার সঙ্গে এলাকা পরিদর্শনে যান সিপিআইএম নেতা পবিত্র কর, মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা। এলাকায় ঘুরে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেন মানিক সরকার সহ অন্য বাম নেতারা। যারা এই দলবদ্ধভাবে এগিয়ে আসছিলেন তাদের হাতে দা, অন্যান্য অস্ত্রাদি এগুলো যেমন ছিল। দুর্গানগর ও কৈতুর বাজার এলাকায় সংগঠিত ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকেও ঠাড়ে ঠোরে সমালোচনা করেন মানিক সরকার। তিনি জানান, ঘটনার সময় কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে স্থানীয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই সময় রাজ্যের এক শ্রেণীর নেশাখোরদের কাছে বেশ জনপ্রিয় কোডিন মিশ্রিত এসকফ সিরাপ। পুলিশের নজরদারির মধ্যেই নিত্য নতুন উপায়ে চলছে এসকফ পাচার। এমনই এক ঘটনা নন্দননগর অক্সিলিয়াম স্কুল সংলগ্ন খাংচাং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে। একটি পরিত্যক্ত ঘর থেকে 30 থেকে 35টি বস্তায় ভর্তি এসকফ সিরাপ উদ্ধার করল এনসিসি থানা এবং জিবি আউটপোস্টের পুলিশ। আটক কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য 10 থেকে 12 লক্ষ টাকা হবে বলে জানা যায় থানা সূত্রে। যদিও ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, পার্শ্ববর্তী দেশ সহ রাজ্যে বিপুল চাহিদার কারণে ভিন রাজ্য থেকে এসকফ রাজ্যে নিয়ে আসে মাদক পাচারকারীরা। রাজধানীর কয়েকটি ঔষধের দোকানেও পাওয়া যাচ্ছে এসকফ সিরাপ।
হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। আজকে হঠাৎ করে 2-3 জন লোক এসে মালগুলো আনলোড করে, তো নিকটবর্তী পার্শ্ববর্তী যারা ছিলেন ওরা জিজ্ঞাসা করাতে ওরা বলে যে কনস্ট্রাকশনের কাজ কালকে থেকে শুরু করব। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। এদিকে এখনো খোঁজ মেলেনি বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহৃত বিলোনিয়ার চাইলাফ্রুং মগের মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা। ইতিমধ্যে 20,000 টাকাও দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। এক্ষেত্রে প্রশাসনিক কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অপহৃতের স্ত্রী। এখনো খোঁজ মেলেনি বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহৃত বিলোনিয়ার চাইলাফ্রুং মগের। এদিকে মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা বলে জানিয়েছেন অপহৃতের স্ত্রী। স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলোনিয়া মহকুমার পিয়ারবাড়ি থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন অপহৃতের স্ত্রী। অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় বলে স্থানীয় পুলিশ এবং বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন অপহৃতের স্ত্রী। কল করে আমার জামাই থেকে কল আছে, আমি বলছি স্যার একটু চুপ করো না, ওই হেরা কল করতেছে, টাকা দাবি করতেছে। কারা টাকা দাবি করছে? বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে। আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে? কইছে মানে হেরা ফোন করছে যে আমি স্যারেও কইছে, পুলিশও আচ্ছা, কইছে। কি কইছে? মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা, এখন মানে 10,000 দিবার লাগে কইছে। তো এই কথা কইছে আর কি। তো মানে আমার কথা কইতেও পারে না এই সময়, হেরা এমনি কথা কইতে মনে কষ্ট হয়ে গেছে। তো ওই সময় স্যার একটু চুপ করুন, আমি কথা কই। এবার কি কইছে পুলিশ অফিসার? কি কয়? পরে কথা কয় শাসিতে, সে কইছে তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও। অপহরণকারীরা টাকা দিয়ে দিচ্ছেন? এমনি কইছে হলে আর থাকছে না। আমি বারবার ফটোফট আছে বাইরে কথা কইছে। আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন এসে সহযোগিতার লেগে? আমি বাইরে এসেরা আমি ফোন করা টাকা লাগাচ্ছে। আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা পাঠাইছেন ওখানে? কয় টাকা দিচ্ছেন? 20,000। হ্যাঁ, 20,000 দিচ্ছেন? মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিচ্ছেন? কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না। আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লোকে হইতে পারে। এটা আমি প্রশাসন কাছে দাবি করতেছি আমার জামার ভালো মতন আয়াত পারে। রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফ্রুং মগ বৈধভাবে বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে যায় গত 13ই সেপ্টেম্বর। বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা ছিল গত বুধবার। ফেরার সময় বাংলাদেশে তার স্বামী চাইলাফ্রুং মগ অপহরণের শিকার হয়েছেন জানিয়েছেন তার স্ত্রী। বুধবার ভোরেই চাইলাফ্রুং মগের স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর একে একে স্থানীয় পুলিশ, থানা, বিলোনিয়া মুহুরীঘাট আইপিসি ইনচার্জ, এমনকি সংশ্লিষ্ট বিএসএফ আধিকারিকদেরও দ্বারস্থ হন অপহৃতের স্ত্রী। কিন্তু কোনো জায়গা থেকেই পাওয়া যায়নি কোনো সহায়তা বলে অভিযোগ করেন অপহৃতের স্ত্রী। ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে। হ্যাঁ, ওইখানে পুলিশের জানাছেন? পুলিশে গেছে, আমি কইছে কি লেগে আছে এমনি কম। আমি কইছে স্যার আমার জামারে তো বাংলাদেশে মন হইছে, এলাকা আইছে। ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবি যায় একটু রেজিস্টার জিডি এন্ট্রি করতেন? মানে থানাতে গেছিলেন? হ্যাঁ গেছে। আচ্ছা, তো এমনি করা মানে আরামসে বয়া কথাছে, তোমার জামাই যাবার সঙ্গে আমারও হয়ে গেছে। মানে কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছে এই সময়। কি কইছে? তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও হয়ে গেছে। আচ্ছা, তো আমার খুব কষ্ট হয়েছে, চোখে জল আয়া পড়ছে এই সময়। বাংলাদেশে বর্তমান অস্থির পরিস্থিতির কারণে
প্রাথমিক পর্যায়ে ভারতীয় নাগরিকদের জন্য অ্যাডভাইজারি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেওয়া নিরাপত্তা প্রতিশ্রুতির কারণে অ্যাডভাইজারিতে শিথিলতা আনে কেন্দ্র। এরপর থেকে আবার শুরু হয় উভয় দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান এবং যাত্রী পারাপার। তবে এরপরেও বাংলাদেশের সংখ্যালঘুদের পাশাপাশি ভারতীয়দের উপর আক্রমণের ঘটনাগুলো প্রতিনিয়ত উঠে আসছে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সফর করা ভারতীয় নাগরিকদের জন্য কতটুকু নিরাপদ তা নিয়ে আবারও একবার ভাবতে হবে কেন্দ্রীয় সরকারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন মসজিদের ইমাম। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব বটশ্রীর উত্তর জামে মসজিদে। মৃত ইমামের নাম ইসমাল উদ্দিন, বয়স আনুমানিক ৪৫ বছর, বাড়ি অসমের করিমগঞ্জ জেলার বড়াই গ্রামে। জানা যায় মসজিদে নিজের ঘরে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইসমাল উদ্দিন নামের এই ইমাম। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে ইমামকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মসজিদের সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন জানান, মৃত ব্যক্তি কিছুদিন পূর্বে মসজিদের ইমাম হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর তার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মসজিদের ইমামের আকস্মিক মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধর্মনগর থেকে রিপোর্টটি পাঠিয়েছে নিউজ নাও সংবাদ প্রতিনিধি কিশোর রঞ্জন। উত্তর জামে মসজিদ। তো হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার কি মৃত বলে ঘোষণা করেছে? মৃত বলে ঘোষণা হতো, ডাক্তার মৃত বলে ঘোষণা হতো। আপনার ট্রাফিক দপ্তরের সক্রিয় নজরদারির অভাবে সারা রাজ্যে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটেই চলেছে। শান্তিরবাজার শহরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক চালক সামান্য আহত হয়। জানা যায় TR08F9262 নম্বরের বাইক ও TR03D6426 নম্বরের বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে প্রত্যক্ষদর্শীদের অভিমত, বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা। পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। তবে রাজ্যে প্রতিনিয়ত দুর্ঘটনার হার বাড়তে থাকায় সাধারণ মানুষের মনে ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।